নীলম ব্যথার চরম সীমায় ছিল। এটা ছিল তৃতীয় রাত, যখন সে তার শরীরে পুরুষালী স্পর্শের তীব্রতা অনুভব করে তোড়পে উঠেছিল। 4 দিন পর যখন সে কোমা থেকে বাইরে এলো, তখন নিজের মায়ের সামনে ফুঁপিয়ে কেঁদে উঠল। মা, তাড়াতাড়ি আমার বিদায় করে দিন। বদনামের ভয় তাকে বিক্রমের সাথে বিদায় করে দেওয়া হলো। অথচ এই দুর্ঘটনার আগে নীলম এই বিয়ে মেনে নিতেই চাইত না। বাসর রাতে সে বিক্রমের ভয়ে কাঁপতে কাঁপতে এক কোণে গুটিসুটি মেরে বসেছিল। তখনই বিক্রম ধীরে ধীরে ফিসফিস করে বলল, বাসর রাত তো আমি আগেই পালন করে ফেলেছি, আমাকে ভয় পাওয়ার দরকার নেই। এটা শুনে নীলমের শ্বাস যেন আটকে গেল। সে স্তব্ধ হয়ে গেল, যেন জীবনের সব আশা এক পলকে ভেঙে চুরমার হয়ে গেল। এক জামানার কথা, একটি খুব সুন্দর এবং সমৃদ্ধ রাজ্য ছিল, যার নাম ছিল রামপুর। এই রাজ্যে ছিল সবুজ মাঠ, উঁচু উঁচু প্রাসাদ এবং সুন্দর বাগান। রাজ্যের রাজা ছিলেন খুব ন্যায়পরায়ণ এবং দয়ালু। এই রাজ্যেই দুটি বড় এবং সম্মানীয় পরিবার থাকত। এক পরিবারের প্রধান ছিলেন রাজার কাছের পরামর্শদাতা দেবরাজ সিংহ, এবং অন্য পরিবারের প্রধান ছিলেন রাজ্যের বড় ব্যবসায়ী সুরেন্দ্র সিংহ। দুই পরিবারের মধ্যে ছোটবেলা থেকেই গভীর বন্ধুত্ব ছিল। দেবরাজ সিংহের ঘরে একটি ছেলে ছিল, যার নাম ছিল বিক্রম। বিক্রম ছোটবেলা থেকেই খুব বুদ্ধিমান এবং সাহসী ছিল। সে ঘোড়ায় চড়ায় দক্ষ ছিল এবং তলোয়ার চালাতেও ভালো জানত। তার বাবা তাকে রাজ্যের কাজে সাহায্য করার জন্য তৈরি করছিলেন। অন্যদিকে সুরেন্দ্র সিংহের ঘরে একটি মেয়ে ছিল, যার নাম ছিল নীলম। নীলম খুব সুন্দর এবং বুদ্ধিমান মেয়ে ছিল। তার চোখ কাজল কালো ছিল এবং মুখ চাঁদের মতো উজ্জ্বল ছিল। সে গুরুকুলে পড়াশোনা করত এবং ঘরের সব কাজ খুব সুন্দরভাবে সামলাত। নীলম এবং বিক্রম ছোটবেলা থেকেই একে অপরকে চিনত, কারণ দুই পরিবার প্রায়ই একে অপরের বাড়িতে যাতায়াত করত। কিন্তু সময়ের সাথে সাথে এক অদ্ভুত সমস্যা দেখা দিল। বিক্রম নীলমকে শুধু ছোটবেলার বন্ধু মনে করত না, সে তাকে মন থেকে ভালোবাসতে শুরু করেছিল। যখনই সে নীলমকে দেখত, তার বুক ধড়ফড় করতে থাকত। তার হাসি, তার কথা, তার চলাফেরা সব কিছু বিক্রমের খুব ভালো লাগত। সে অনেকবার নীলমকে নিজের মনের কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবার সাহস সঞ্চয় করতে পারত না। একদিন বিক্রম নিজের মনের কথা নীলমের সামনে রেখেই দিল। তারা রাজ্যের বাগানে হাঁটছিল যখন বিক্রম বলল যে সে নীলমকে বিয়ে করতে চায়, কিন্তু নীলম পরিষ্কার ভাষায় মানা করে দিল। সে বলল যে সে বিক্রমকে শুধু একজন ভালো বন্ধু মনে করে, আর বন্ধুদের সাথে বিয়ে হয় না। এই কথা শুনে বিক্রমের মন ভেঙে গেল। তার মনে হলো যেন কেউ তার বুকে তীর মেরে দিয়েছে। এরপর বিক্রম খুব বিমর্ষ থাকতে শুরু করল। সে দিনরাত নীলমের কথা ভাবতে থাকত। তার ঘুম উড়ে গেল এবং খাওয়া দাওয়ায় অনীহা চলে এলো। তার বাবা দেবরাজ সিংহ যখন এই কথা জানতে পারলেন, তখন তিনি নিজের ছেলের সাথে কথা বললেন। বিক্রম নিজের বাবাকে সব বলে দিল, যে সে নীলমকে কতটা ভালোবাসে এবং তাকে ছাড়া থাকতে পারবে না। দেবরাজ সিংহ ভাবলেন, এটা তো খুব ভালো কথা। নীলম খুব ভালো ঘরের মেয়ে এবং সুরেন্দ্র সিংহ তার পুরনো বন্ধু। তিনি ঠিক করলেন যে তিনি সুরেন্দ্র সিংহের কাছে গিয়ে বিক্রম ও নীলমের বিয়ের কথা বলবেন। কিন্তু বিক্রমের এত ধৈর্য ছিল না। সে তাড়াহুড়ো করছিল এবং নীলমকে যে কোনোভাবে আপন করে নিতে চাইত। বিক্রমের একটি বন্ধু ছিল, যার নাম ছিল অরুণ। অরুণ খুব চালাক এবং দুষ্টু স্বভাবের ছেলে ছিল। যখন বিক্রম তাকে নিজের সমস্যার কথা বলল, তখন অরুণ একটি পরিকল্পনা করল। সে বলল, যদি নীলম মানতে রাজি না হয় তবে তাকে জোর করে মানাতে হবে। অরুণ বিক্রমকে বোঝালো যে সে নীলমকে কোনোভাবে রাজি করিয়ে নিক। বিক্রম শুরুতে ইতস্তত করেছিল, কিন্তু ভালোবাসার পাগলামিতে সে অরুণের কথা মেনে নিল। একদিনের কথা, যখন নীলম তার সখীদের সাথে গুরুকুল থেকে বাড়ি ফিরছিল। রাস্তাটা একটু নির্জন ছিল এবং আশেপাশে কেউ ছিল না। তখনই হঠাৎ বিক্রম নিজের ঘোড়ায় সওয়ার হয়ে সেখানে এলো। তার হাতে তলোয়ার ছিল এবং মুখে একটি অদ্ভুত জেদ ছিল। নীলম তাকে দেখে অবাক হয়ে গেল। সে বুঝতে পারছিল না বিক্রম সেখানে কি করছিল। বিক্রম ঘোড়া থেকে নেমে নীলমের সামনে তলোয়ার বের করল। সে বলল, যদি নীলম তার সাথে না যায় তবে সে নিজের ক্ষতি করে ফেলবে। নীলম ভয় পেয়ে গেল। সে নিজের সখীদের ইশারা করল যেন তারা পালিয়ে যায় এবং কাউকে ডেকে আনে, কিন্তু বিক্রম তাদেরও হুমকি দিল যে কেউ এগিয়ে আসবে না। নীলম অনেক কাকুতি মিনতি করল। সে হাত জোড় করে বলল যে এসব ভুল হচ্ছে, কিন্তু বিক্রম একটি কথাও শুনল না।
সে জোর করে নীলমকে নিজের ঘোড়ায় বসালো এবং দ্রুত এক নির্জন জায়গার দিকে নিয়ে গেল। সেটি রাজ্যের বাইরের দিকের একটি পুরনো হাভেলি ছিল, যেখানে কেউ থাকত না। সেখানে আগে থেকেই পণ্ডিত মশাই বসেছিলেন, যাকে অরুণ ডেকেছিল। বিক্রম নীলমকে হাভেলির ভেতরে নিয়ে গিয়ে বলল সে যেন চুপচাপ বসে থাকে, নয়তো তাকে পস্তাতে হবে। নীলম কাঁদতে লাগল। সে বুঝতে পারছিল না এসব কি হচ্ছে। সে বিক্রমকে বলল যে সে তার বন্ধু ছিল এবং বন্ধুরা এমনটা করে না, কিন্তু বিক্রম বলল তাকে নীলমকে বিয়ে করতেই হবে, যাই হয়ে যাক না কেন। সে পণ্ডিত মশাইকে ইশারা করল এবং বিয়ের রীতিনীতি শুরু হল। নীলম অনেক মানা করল, কিন্তু বিক্রম জোর করে তার হাত ধরল এবং 7 পাক পূর্ণ করাল। এসব হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। নীলাম ক্লান্ত হয়ে পড়েছিল এবং তার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। বিক্রম তাকে আবার তার বাড়িতে ছেড়ে আসার সিদ্ধান্ত নিল। যখন সে নীলামকে নিয়ে সুরেন্দ্র সিংয়ের হাভেলিতে পৌঁছল, তখন সবাই খুব অবাক হল। নীলামের মা পার্বতী দেবী এবং বাবা সুরেন্দ্র সিং খুব চিন্তিত ছিলেন, কারণ নীলাম সময়মতো বাড়ি ফেরেনি। যখন তারা দেখলেন যে নীলাম বিক্রমের সাথে আছে এবং তার অবস্থা খুব খারাপ, তখন তারা বুঝতে পারলেন যে বড় কোনো গণ্ডগোল হয়েছে। বিক্রম সুরেন্দ্র সিংকে সব বলে দিল যে সে নীলমকে বিয়ে করে নিয়েছে। এটা শুনে সুরেন্দ্র সিংয়ের খুব রাগ হল, কিন্তু এখন আর কিছু করার ছিল না। সমাজের নিয়ম অনুযায়ী নীলম এখন বিক্রমের স্ত্রী হয়ে গিয়েছিল। সেই রাতে দেবরাজ সিং এবং বিক্রম দুজনেই সুরেন্দ্র সিংয়ের হাভেলিতে পৌঁছলেন। হাভেলির বড় কামরায় এক ভারী নিস্তব্ধতা ছেয়েছিল। প্রদীপের আলোয় সবার মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল। বিক্রম মাথা নিচু করে বসেছিল। তার পাশে দেবরাজ সিং বসেছিলেন এবং সামনে সুরেন্দ্র সিং চুপচাপ বসেছিলেন। কিছুক্ষণ পর দেবরাজ সিং ধীর গলায় বললেন, সুরেন্দ্র ভাই, আমি জানি পরিস্থিতি ভালো নয়, কিন্তু যা হয়ে গেছে তা তো হয়েই গেছে। এখন আপনি ছেলেমেয়েদের কথা এভাবে কেন অসম্পূর্ণ রাখছেন? বিক্রম নিজের ভুল স্বীকার করছে এবং মন থেকে লজ্জিতও বটে, কিন্তু আপনি তো একেবারে হাল ছেড়ে বসে পড়েছেন। যদি বাবা মাই এভাবে বসে যান, তবে সম্পর্ক কিভাবে জুড়বে? সে নীলমকে মর্যাদা দিতে চায়, তাকে সম্মানের সাথে নিজের বাড়িতে নিয়ে যেতে চায়। অন্তত এই কথাটার তো খেয়াল রাখুন যে আমাদের সম্পর্ক অনেক পুরনো এবং আপনি আমার বিক্রমকে পছন্দও করেন। সুরেন্দ্র সিং কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর একটু সামনে ঝুঁকে গভীর শ্বাস নিয়ে ধীর অথচ দৃঢ় গলায় বললেন, দেবরাজ ভাই, আমি আপনার কথা মন থেকে বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করুন, পাথর চাপা দিয়ে বলছি যে নীলম কোনোভাবেই রাজি নয়। যখন মেয়েই চাইছে না, তখন জোর করে দুজনের জীবন বরবাদ করে কী লাভ? সে পরিষ্কার বলছে যে বিক্রম একজন জালেম এবং সে কখনোই তাকে বিয়ে করতে পারবে না। যা কিছু ওদের মধ্যে হয়েছে তা সবার সামনেই আছে। এখন আপনিই বলুন, আমার মেয়ের জায়গায় যদি আপনার মেয়ে হতো, তবে কি আপনিও তাকে মানানোর চেষ্টা করতেন? এটা বলতে বলতে তিনি যেন হাঁপিয়ে উঠলেন, যেন বোঝাতে বোঝাতে এখন তার কাছে বলার মতো আর কিছু অবশিষ্ট ছিল না। দেবরাজ সিং চুপ হয়ে গেলেন, তার ঠোঁট কেঁপে উঠল। কিছুক্ষণ পর বিক্রম নিস্তব্ধতা ভেঙে সোজা হয়ে বসে বলল, কাকা, আমি তাকে মন থেকে ভালোবাসি। এই কথাটা আপনারা কেন বুঝতে পারছেন না? যদি আমার বোনের সাথে এমন হতো এবং তার স্বামী তাকে ভালোবাসত, তবে আমি খুশি মনে তার হাত তার স্বামীর হাতে তুলে দিতাম। কিন্তু এখানে তো সবাই বিয়েটাকেই ভুল প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন। তার কথা শেষও হয়নি যে দরজা খোলার শব্দ হল এবং সবার নজর সেদিকে গেল। নীলম কামরায় এলো। 23 বছরের এক সুন্দরী মেয়ে, সাদা শাড়িতে, গম্ভীর মুখ এবং তীক্ষ্ণ নজরে। তার নজর সোজা বিক্রমের উপর ছিল, যাতে ঘৃণা এবং ব্যথার এক মিশ্র অনুভূতি ছিল। সে বিক্রমের দিকে তাকিয়ে তিক্ত স্বরে বলল, তুমি সত্যিই বেশরম। নিজের বোনের হাত তার স্বামীর হাতে তুলে দেওয়ার কথা বলছ। আমরা সেরকম নই যেমন তুমি। তুমি তলোয়ারের ডগায় আমার সাথে জোর করে বিয়ে করেছ। এখন ভালো এটাই যে নিজের সীমার মধ্যে থাকো। যদি আবার আমার বাড়িতে আসো, তবে আমি তোমার নামে রাজার কাছে অভিযোগ করব। আর বাবা, আপনি এই নীচ লোকটাকে বাড়িতে আসতেই বা দেন কেন? না জানি এর মধ্যে এমন কি আছে যে আপনার খারাপ লাগে না। আমার কাছে তো এই বিষের চেয়েও খারাপ লাগে। বিক্রমের চোখে জল এসে গিয়েছিল। ভালোবাসার কথার পর মুখ থেকে এমন শব্দ মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। সে কিছু বলতেও পারল না। নীলমের মেজাজ এতটাই কড়া ছিল যে বিক্রম ভেতর থেকে কেঁপে গিয়েছিল। আজ সে নিজের ভালোবাসা প্রত্যাখ্যাত হতে দেখছিল। নীলম মুখ ঘুরিয়ে বলল, বাবা, এদের বাইরে বের করে দিন। আমাকে এই পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখতে হবে না। এতক্ষণ আপনি এদের বসিয়ে রেখে সম্মান দিচ্ছিলেন, কিন্তু আমি যদি আপনার জায়গায় হতাম, তবে এতক্ষণে সব সম্পর্ক চুকিয়ে দিয়ে এদের ব্যবস্থা করে দিতাম। দেবরাজ সিংহ কিছু না ভেবেই বলে উঠলেন, আপনি কি আমাদের সাথেও এমনটাই করার ইচ্ছা রাখেন, অথচ আমাদের কোনো দোষ নেই? কিন্তু নীলম তার দিকে সরাসরি তাকিয়ে বলল, কাকা, আমি আপনাকে খুব সম্মান করি, কিন্তু এখন অনেক হয়েছে। ভগবানের দোহাই, আমাকে শান্তিতে বাঁচতে দিন।
আপনিও আপনার ছেলের সেই গুনাহ মাফ করছেন যার সাজা আমি কখনো ভুলব না, কারণ আমি এই লোকটাকে কখনো ক্ষমা করব না। এ একজন জালিম, এর মনে দয়া নেই। আমি এর কাছে কত মিনতি করেছি, হাত জোড় করে বলেছি এই জুলুম করো না, কিন্তু এ জোর করে বিয়ে করেছে এবং আমার আত্মসম্মানকে পিষে দিয়েছে। আমি একে কখনো মাফ করব না, আর এই জালিমের সঙ্গ দেওয়া কাউকেও না, সে আমার বাবা হলেও না। এতটা বলে সে ঘুরে দাঁড়াল এবং দ্রুত পায়ে কামরা থেকে বেরিয়ে গেল। সে যেতেই দরজা ধীরে ধীরে বন্ধ হল এবং পেছনে রয়ে যাওয়া ৩ জন পুরুষ শুধু চুপচাপ সেই বন্ধ দরজার দিকে তাকিয়ে রইলেন, যেন শব্দও তাদের সাথ ছেড়ে দিয়েছে। কামরায় এক গভীর নিস্তব্ধতা ছেয়ে গেল। দেয়ালে ঝোলানো প্রদীপটি তার সাধারণ ছন্দে জ্বলছিল, কিন্তু সেই মুহূর্তে তার আওয়াজও যেন প্রবল মনে হচ্ছিল। সুরেন্দ্র সিং একটি গভীর শ্বাস নিলেন, চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবতে থাকলেন। তারপর ধীরে ধীরে উঠলেন এবং 2 হাত জোড় করলেন। তার গলায় নম্রতাও ছিল এবং ক্লান্তিও। মাফ করবেন ভাই সাহেব, কিন্তু এখন আপনারা যেতে পারেন। সে পরিষ্কার বলে দিয়েছে যে সে কোনো সম্পর্ক রাখতে চায় না, অন্তত এখন তো একেবারেই নয়। তাকে কিছুটা সময় দিন, কে জানে, হয়তো সে এই সম্পর্ক বুঝতে শুরু করবে, যদিও এটা অসম্ভব মনে হচ্ছে। বিক্রম অবাক হয়ে নিজের শ্বশুরকে দেখল। তার চোখে কষ্ট আর রাগের মিশ্র ভাব ছিল। সে রূঢ় গলায় বলল, এসব আপনার পরামর্শের ফল কাকা। আমি বিয়ে আপনার মর্জিতেই করেছি। আপনিই তো বলেছিলেন যে তলোয়ারের ডগায় বিয়ে করে নাও। এখন দেখুন আপনার মেয়ের হাল। সেদিন আমি মানা করেছিলাম যে জোর করলে সে কিছুতেই মানবে না, শুধু চিৎকার চেঁচামেচি করবে, কিন্তু আপনার মনে হয়েছিল আমি বকবক করছি। এখন দেখুন ফল। খবরদার, এখন দয়া দেখিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবেন না। আপনিও সমান অংশীদার। সুরেন্দ্র সিং এক মুহূর্তের জন্য নজর সরিয়ে নিলেন, যেন নিজের সাথে চোখ মেলানো সাহস তার নেই। তারপর পরিশ্রান্ত গলায় বললেন, আমি জানতাম না যে আমার দেওয়া একটা পরামর্শ এত ভারী হয়ে যাবে। তুমি তাকে ভালোবেসে মানাতে পারতে বিক্রম, কিন্তু তুমিও জোর করলে। বিক্রম অবিশ্বাসে মাথা নাড়ল। তার সুর এখন তিক্ত হয়ে উঠেছিল। আমি আপনার দেখানো পথেই চলেছিলাম কাকা, এখন বেইমানি করবেন না আর নিজের কথা থেকে ফিরবেন না, নয়তো আমার মাথা ঘুরে গেলে আমি সত্যি সত্যি তাকে বলে দেব যে তার বাবা প্রথম দিন থেকেই আমার সাথে সামিল ছিলেন। সুরেন্দ্র সিং হঠাৎ এগিয়ে এলেন, হাত তুললেন, যেন কথাটাকে রুখতে চাইছেন। মুখে পরিষ্কার আতঙ্ক ছিল। ব্যাস করো, নিজের মুখ বন্ধ রাখো। যদি আমার মেয়ে জানতে পারে যে তার অপরাধী আসলে আমি, তবে সে আমার থেকেও চিরকালের মতো দূরে চলে যাবে। আমি সব সামলে নেব, কিছু একটা করছি। তুমি আপাতত এখান থেকে চলে যাও। আমি তাকে মানানোর চেষ্টা করব, কিন্তু যতক্ষণ তুমি চুপ থাকবে ততক্ষণই সব ঠিক থাকবে। যদি আমি জানতে পারি যে তুমি ওর সাথে কোনো যোগাযোগ করেছ, তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এতক্ষণ চুপচাপ বসে থাকা দেবরাজ সিং হঠাৎ উঠে দাঁড়ালেন এবং নিজের ছেলের ওপর এক তীক্ষ্ণ ও কঠোর নজর দিলেন। বিক্রম মাথা নিচু করে নিল। বাবা ছেলের মাঝে এক ভারী মুহূর্ত কাটল। তারপর দেবরাজ সিং কিছু না বলে শক্ত পায়ে হাবেলি থেকে বেরিয়ে গেলেন। তিনি অত্যন্ত লজ্জিত বোধ করছিলেন, যার কোনো সীমা ছিল না। বিক্রমও এখন সেখান থেকে বেরিয়ে যাওয়া ভালো মনে করল। সে হালকাভাবে রাম রাম বলে বাইরে বেরিয়ে গেল, কিন্তু কেউ পাল্টা উত্তর দিল না। সেও চুপচাপ দরজার দিকে এগিয়ে বাইরে চলে গেল। পেছনে শুধু সুরেন্দ্র সিং রয়ে গেলেন, যিনি নিজের মাথা 2 হাত দিয়ে চেপে ধরলেন। তার শ্বাস ভারী হয়ে গিয়েছিল। চোখে জল চলে এসেছিল এবং মনে এক অদ্ভুত খচখচানি বাজছিল। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে তার দেওয়া একটি পরামর্শ তার মেয়ের জীবনকে এই মোড়ে এনে দাঁড় করিয়েছে, যেখানে তিনি নিজেও আজ অসহায়। হাভেলির পরিবেশ তখনও গুমোট ছিল এবং সময় যেন থমকে গিয়েছিল। অন্যদিকে কামরার হালকা প্রদীপের আলোয় নীলম খাটিয়ার ওপর বসেছিল। তার মুখ শান্ত ছিল, কিন্তু চোখের ভেতরে ঝড়ের সংকেত পরিষ্কার দেখা যাচ্ছিল। চুল অবিন্যস্ত ছিল, যেন মনের দশা তার মুখে ফুটে উঠেছে। বিনা টোকায় পার্বতী দেবী কামরায় এলেন এবং নিজের মেয়েকে এভাবে চুপচাপ দেখে ধীরে ধীরে কাছে এসে খাটিয়ার একপাশে বসলেন। নীলম মায়ের উপস্থিতি টের পেয়েছিল, কিন্তু ভ্রুক্ষেপহীন হয়ে বসে রইল। সে জানত কেন তারা এসেছেন। কিছুক্ষণ পর পার্বতী দেবী মিষ্টি গলায় বললেন, নীলম বেটা, তুমি এভাবে তামাশা কেন করছো? বিয়ে হয়ে গেছে সবার সামনে, না আমার কোনো আপত্তি আছে না তোমার বাবার। ছেলে ভালো পরিবারের, বড়লোক, সম্মানীয়, তোমাকে খুব সুখে রাখবে এবং সবচেয়ে বড় কথা, সে তোমাকে পছন্দ করে। তবে তুমি কেন এই সম্পর্ক অস্বীকার করছো? তার কণ্ঠস্বর চিন্তিত ছিল। তিনি নিজের মেয়ের কথা বুঝতে পারছিলেন না যে আসলে সে কেন মানা করছে। নীলম মাথা তুলে মায়ের দিকে তাকাল। তার গলায় যন্ত্রণার ছাপ ছিল।
মা, আমি আপত্তি করব না। আপনারা কি ধরনের কথা বলছেন? ওই লোকটা আমার গুরুকুলের সামনে এলো, জোর করে আমাকে ঘোড়ায় বসালো, তলোয়ারের ডগায়। জানেন আপনি, তলোয়ারের ডগায়। নীলমের গলা কাঁপছিল, চোখ জলে ভিজেছিল, কিন্তু তাতে এক আগুনও জ্বলছিল। সে আমাকে জোর করে এক নির্জন জায়গায় নিয়ে গেল, সেখানে আমার সাথে জোর করে বিয়ে করল, আর এখন আমার বাবার বাড়িতে আমাকে রেখে এই দাবি করছে যে আমি খুশি মনে তার সাথে চলে যাব, যেন কিছুই হয়নি। পুরো গুরুকুল এই তামাশা দেখছিল। সব জায়গায় কথা রটছে যে অমুক মেয়ে একটি ছেলের প্রেমে পাগল ছিল, আর যখন সে ধোকা দিল তখন ছেলেটি তাকে জোর করে নিয়ে গেল। আজকাল কেউ পুরো গল্প শোনে না, যা চোখে দেখা যায় তাই সত্যি বলে মেনে নেওয়া হয়। তার গলার স্বর এখন উঁচুতে উঠেছিল, মনের ক্ষোভ চোখ দিয়ে বেরিয়ে আসার উপক্রম হয়েছিল। মা, আপনারা কি মানুষ নাকি অন্য কিছু? আপনারা কি বুঝতে পারছেন না যে সে আমার সাথে কি করতে চায়? যদি সে বিয়ের সময় আমার উপর জোর খাটাতে পারে, তবে ভবিষ্যতে আমার সাথে কি করবে তা আপনারা ভাবতেও পারছেন না। সে দুঃখ আর রাগে প্রায় চিৎকার করে উঠল। পার্বতী দেবী তার চোখে চোখ রাখার চেষ্টা করলেন, কিন্তু নীলমের চোখের যে ক্ষত তা তার সহ্য করার ক্ষমতা ছিল না। কিছুক্ষণ চুপ থেকে তিনি সাহস করে বললেন, বেটা, দেবরাজ ভাইয়ের পরিবার খুব বড় লোক। আমি তোমার কষ্ট বুঝতে পারছি, তোমার কথা বুঝতে পারছি, কিন্তু তুমি কিছু বুঝতেই চাইছ না। আমাদের আর ওদের দীর্ঘদিনের সম্পর্ক। তোমার বাবার তিনি অনেক ভালো বন্ধু। আমরা তাদের সবসময় সম্মান করে এসেছি এবং ভবিষ্যতেও করব। তোমার বাবাও এই কারণেই তোমার উপর চাপ দিচ্ছেন। এই জেদ করো না, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। একটু ভেবে দেখো তো, ছেলেটিকে তোমার পছন্দ হতে শুরু করবে। তোমরা তো একসময় খুব ভালো বন্ধু ছিলে। নীলম হাত জোড় করল, যেন এটিই তার শেষ আরতি। মা, আমি হাত জোড় করছি, ভগবানের দোহাই, আমাকে ছেড়ে দিন। আমি কারো চাপে আসব না। আপনারা জানেন না আমি প্রতি রাতে কি কষ্টে ঘুমাই। আমার ভেতরে যা কিছু ভেঙেছে তা কেউ জুড়তে পারবে না। আর ভগবানের দোহাই, ওই লোকটাকে আমাদের বাড়িতে আসা বন্ধ করান। যত দ্রুত সম্ভব আমি এই সম্পর্ক শেষ করব। এই সম্পর্ক চিরকালের মতো মুছে ফেলব। আমি আর এই বাঁধনে থাকতে চাই না। সে আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল না, বরং একজন সুযোগ সন্ধানী লোক ছিল, যে নিজের ইচ্ছে পূরণ করেছে আর আমাকে মরার জন্য ছেড়ে দিয়েছে। পার্বতী দেবী দীর্ঘশ্বাস নিলেন। তার চোখেও জল চলে এসেছিল। তিনি ধীর স্বরে বললেন, তুমি পরে অনেক পস্তাবে নীলম। জীবন এমন সিদ্ধান্তে সবুর করে না, সাজা দেয়। নীলমের চোখে এখন আর জল ছিল না, শুধু একটি জমাট বাঁধা আগুন ছিল। সে ধীর অথচ দৃঢ় বিশ্বাসের সাথে বলল, পস্তানোই মঞ্জুর, কিন্তু আমি ওই লোকটাকে কখনো বিয়ে করব না, চাইলে আমাকে নিজের জীবনই দিতে হোক না কেন। এটা বলে সে চুপচাপ ঘুরে দাঁড়াল এবং কামরা থেকে বেরিয়ে গেল। পার্বতী দেবী ওখানেই বসে রইলেন। তার হাতের মুঠি শক্ত হয়ে গিয়েছিল এবং মনে বারবার এই প্রশ্নই বাজছিল, সত্যি কি আমার মেয়ে ঠিক বলছে? আপনার কি মনে হয়, বিক্রম যা করেছে তা কি সত্যি ভালোবাসা ছিল, নাকি শুধুই নিজের জেদ? কমেন্টে অবশ্যই জানাবেন। সন্ধ্যার আবছায়ায় রাজ্যের আলো ঘোড়ার পিঠে বসে থাকা বিক্রমের মুখে পড়ছিল। বিক্রম চুপচাপ ঘোড়ার লাগাম ধরে এগিয়ে চলছিল। তার পাশে অন্য ঘোড়ায় দেবরাজ সিং বসেছিলেন। কিছুক্ষণ শুধু ঘোড়ার খুরের আওয়াজ আর দূর থেকে আসা বাতাসের শব্দ শোনা গেল। দেবরাজ সিংয়ের নজর সামনে ছিল, কিন্তু ভেতরে রাগ জ্বলছিল। তিনি মাথা ঘুরিয়ে ছেলের দিকে তাকালেন এবং ধীর অথচ কড়া গলায় বললেন, বিক্রম, তুমি আমাকে কোথাও মুখ দেখানোর মতো রাখলে না। সুরেন্দ্রর বাড়িতে আমার একটা মান সম্মান ছিল। ওই মেয়েটা সবসময় আমার সামনে মাথা নিচু করে কথা বলতো, আর আজ সেই মেয়েটাই আমার সামনে কোন মেজাজে কথা বলছিল। তোমাকে নিজের ছিলে বলতে আমার লজ্জা হচ্ছে। বিক্রম এক মুহূর্ত নিজের বাবার দিকে তাকালো, তারপর নজর আবার রাস্তায় ফিরিয়ে নিল। দেবরাজ সিং কথা চালিয়ে গেলেন, তোমার এত কিসের তাড়া ছিল? তাও আবার তলোয়ারের দগায় বিয়ে? আমি কি তোমাকে তলোয়ার রাখার অনুমতি এই জন্য দিয়েছিলাম যাতে তুমি বিয়ে করে বেড়াও? তোমার মধ্যে একদম বুদ্ধি নেই। নিজের মায়ের মতো হয়েছ, হঠকারী মানুষ। আমি কথা দিয়েছিলাম যে আমি সম্বন্ধ নিয়ে যাব, কিন্তু তুমি তো নিজেই নিজের বাপ হয়ে গেলে। এখন দেখো ফল। বিক্রম দাঁতে দাঁত চেপে রাগের সাথে বলল, বাবা, আপনার বন্ধুর মেয়ে নিজেকে খুব বুদ্ধিমান ভাবতে শুরু করেছে। এত বুদ্ধি হয়ে গেছে ওর যে আমার ভালোবাসাকেও ও অস্বীকার করছে। ছোটবেলা থেকেই জেদি, সবসময় নিজের জেদে নিজের ক্ষতি করে, আর এখনও সেটাই করছে। ওর কথা শুনেছিলেন আপনি? বলছিল বিয়ে মানবে না, রাজার কাছে অভিযোগ করবে। দুই ধমকেরও যোগ্যতা নেই আর নিজেকে রানী মনে করে বসে আছে। আপনারা ওকে অকারণে মাথায় তুলে রেখেছেন। রাগে তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠেছিল। সে নিজের কাজের জন্য কিছুটা পস্তাতে শুরু করেছিল, কিন্তু আজ যা কিছু হয়েছিল তা সেই অনুশোচনাকে ফিকে করে দিয়েছিল। দেবরাজ সিং গম্ভীরভাবে তার দিকে ফিরলেন এবং আওয়াজ উঁচিয়ে বললেন, এটা কেমন পাগলামি তোমার বিক্রম?
তোমাকে ওই মেয়েটাকেও চাই, আবার ওর ওপর জুলুমও করতে হবে? এটা কোন ধরনের ভালোবাসা? বিক্রম দাঁত পিষতে পিষতে বলল, আমাকে কেউ বুঝতে পারবে না, আপনিও না, কাকা সুরেন্দ্রও না। যদি আপনারা দুজনে আমার হাত না বাঁধতেন তবে আমি এতক্ষণে ওকে সোজা করে দিতাম। মাত্র 2 মিনিট লাগবে বাবা, আর ওই মেয়েটার মাথা ঠিক হয়ে যাবে। অকারণে নিজেকে খুব জ্ঞানী ভাবছে, একটা কথা আঁকড়ে ধরে বসে আছে। দেবরাজ সিং চোখ বন্ধ করে কপালে হাত দিলেন। তার শ্বাস ভারী হয়ে গিয়েছিল। তুমি চাও কি? জোর করে বিয়ে করলে, এখন জোর করে বিদায়? এটাই কি তোমার সম্পর্কের দৃষ্টিভঙ্গি? তিনি সত্যিই খুব রেগেছিলেন। তিনি বুঝতে পারছিলেন না যে তার ছেলে বিক্রমের কি হয়েছে। বিক্রম অধৈর্য হয়ে বলল, আমি শুধু চাই ও আমার স্ত্রী হয়ে আমার বাড়িতে আসুক। বিয়ের 2 মাস হয়ে গেছে, আর এখন পর্যন্ত ও এই সম্পর্ক স্বীকার করতে রাজি নয়। যেন এটা জীবন নয়, কোনো খেলা। প্রতিদিন নতুন জেদ, নতুন অভিযোগ। কে বোঝাবে ওকে যে এটা জীবনের ব্যাপার, কোনো তামাশা নয়? মানছি আমি ভুল করেছি, তাড়াহুড়োয় তলোয়ারের ডগায় বিয়ে করেছি। কিন্তু আপনি জানেন ও আবেগের জেদ ধরলে ছাড়ে না, তাই আমাকে এই পদক্ষেপ বাধ্য হয়েই নিতে হয়েছিল। ঘোড়াগুলো এখন ধীর গতিতে চলছিল। বাইরে অন্ধকার ছড়িয়ে পড়ছিল। দেবরাজ সিং ধীরে ধীরে একটি লম্বা শ্বাস নিলেন এবং কিছুক্ষণ চুপ থাকলেন। তার চোখ ছেলের মুখে স্থির ছিল, কিন্তু শব্দ যেন তার স্বাদ ছেড়ে দিয়েছিল। তারপর তিনি শুধু এতটুকু বলতে পারলেন, আমি বুঝতে পেরেছি। তোমাকে বোঝানো আর পাথরকে জল খাওয়ানো একই ব্যাপার। তোমার শুধু নিজের ইচ্ছা চাই, তা সম্পর্ক হোক বা মানুষ। আর এটাই তোমার সবচেয়ে বড় ভুল, কারণ সে একজন মানুষ যাকে বোঝা তোমাকে যেভাবেই হোক শিখতে হবে। তারা হলো তোমার এই সম্পর্ক বরবাদ করে দেবে। বিক্রম কোনো উত্তর দিল না। ঘোড়াগুলো আবার চলতে লাগল, কিন্তু বাবা আর ছেলের মধ্যে যে দূরত্ব ছিল তা প্রতি মুহূর্তের সাথে আরও বেড়ে যাচ্ছিল। 3 ঘণ্টা পর একটি ছোট গলির এক জায়গায় কিছু লোক জড়ো হতো। হালকা আলোয় কিছু মানুষ বসে গল্প করছিল এবং দূরের এক কোণে বিক্রম একা বসেছিল। তার হাতে মদের গ্লাস ছিল এবং চোখ সামনের ভিড়ে স্থির ছিল। মুখে গম্ভীরতা ছিল, কপালে হালকা ভাঁজ, যেন মাথায় অনেক প্রশ্ন জট পাকিয়ে আছে। কিছুক্ষণই কেটেছিল যে পেছন থেকে একটি হাত তার কাঁধে এলো এবং আওয়াজ ভেসে এলো, ওহো, কোথায় হারিয়ে গেলে বন্ধু? মনে হচ্ছে ভাবির চিন্তায় মগ্ন। বিক্রম চমকে উঠল। ঘুরে দেখল তার বন্ধু অরুণ পাশে এসে বসে পড়েছে। বিক্রম গ্লাস নিচে রাখল এবং কিছুটা বিরক্ত ভঙ্গিতে বলল, বাজে কথা বলবি না, তুই অনেক দেরি করেছিস। বলেছিলি 8 ঘন্টার মধ্যে আসবি। আমি এখানে 1.5 ঘন্টা ধরে বসে আছি, এখন তো চলে যাওয়ার সময় হয়ে গেছে। দেরি করে পৌঁছালে বাবা আবার কথা শোনাবেন। এমনিতেও আজকাল তার মেজাজ আমার উপর সবসময় গরম থাকে, কোনো ভুল করলেই 2 চড় তৈরি। অরুণ হাসল, তোর সাথে এমনটাই হওয়া উচিত। বিক্রম রাগের চোটে তার দিকে তাকালে সে কাঁধ হুঁচিয়ে বলল, ভাই, বিয়ে তো হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে তোর জন তো তোকে পাত্তাই দিচ্ছে না। সে খেপাচ্ছিল। বিক্রম দীর্ঘশ্বাস নিল, মুখে দুশ্চিন্তা ফুটে উঠল। ব্যাস, এটাই তো সমস্যা। সেই জন্যই তোকে ডেকেছি, খোঁটা দেওয়ার বদলে কোনো পরামর্শ দে। মানছি ভুল করেছি, জোর করে বিয়ে করেছি, কিন্তু শুধু ওর ভালোবাসায়। যখন ওকে মনের কথা বলেছিলাম, ও সরাসরি মুখের ওপর বলে দিয়েছিল, আমি তোমাকে শুধু বন্ধু মনে করি, আর বন্ধুদের সাথে বিয়ে হয় না। আরে কেউ ওকে বলুক যে আমি তো ওকে কখনো বন্ধুই ভাবিনি, সবসময় নিজের ভালোবাসা ভেবেছি। অরুণ চোখ টিপে দুষ্টুবির সাথে বলল, পরামর্শ এটাই যে সরাসরি গিয়ে প্রথম রাত পালন করে ফেলো, ফট করে মেনে নেবে। মেয়েদের শুধু একটু ভালোবাসার দরকার হয়, তক্ষুনি কোলে এসে পড়ে। বিক্রম হেসে ফেলল, গ্লাস তুলে নিয়ে বলল, জান থেকে মেরে ফেলবে। তোর ধারণা নেই ও কতটা তেজস্বী। ওর কথা শুনলে মনে হয় যেন আগুন ঝরছে, হাত দিলে ভেঙে দেবে। অরুণ অবহেলার সাথে হাত নাড়ল। যখন নারী পুরুষের নিচে আসে না, তখন সব বদমাইশি বেরিয়ে যায়। আমার কথা শোনো, এটাই করো, বিদায় নিতেও আর মানা করবে না। সে বেশ নির্লজ্জের সাথে বলল। বিক্রম গভীর নজরে তার বন্ধুর দিকে তাকাল। কিছুক্ষণ ভাবতে থাকল, তারপর ধীর গলায় বলল, ইয়ার, বিয়েটা জোর করে করেছি। যদি এখনও কোনো পদক্ষেপ জোর করে নিই, তবেও আমাকে কখনো ক্ষমা করবে না, এটা আমি জানি। ও সেরকম নয়, আর আমি চাই না কোনো ধরনের জবরদস্তি করে নিজের সম্পর্ক বরবাদ করি। অরুণ এক মুহূর্তের জন্য তার কথা গুরুত্ব দিয়ে ভাবল, তারপর টেবিলের ওপর ঝুঁকে বলল, আচ্ছা, আমার কাছে একটা পরিকল্পনা আছে, কান এদিকে আন। বিক্রম তার দিকে ঝুঁকল। অরুণ ধীরে ধীরে তার কানে কিছু বলতে থাকল। বিক্রম প্রথমে অবাক হল, তারপর তার মুখে এক চালাক হাসি ছড়িয়ে পড়ল। সে হাসতে হাসতে অরুণকে জড়িয়ে ধরল। অনেক ধন্যবাদ ভাই, তুই আমার আসল বন্ধু, কিন্তু যদি ওর মাথা ঘুরে যায় তবেও আমাকে সত্যি কাঁচা চিবিয়ে খাবে। অরুণ তক্ষুনি বলল, যদি ভয় পেতে থাকো তবে সারা জীবন শুধু অপেক্ষা করো যে স্ত্রী সাহেব যেন মেনে নেন। সে মাথা হালকা নাড়িয়ে পিছিয়ে গিয়ে ধীর স্বরে নিজের মনেই বলল,
এখন তোকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার জান, তুই এখন নিজে হেঁটে আমার কাছে আসবি। তার ঠোঁটে জয়ের হাসি ছিল, যেন সে নিজেকে আগেই বিজয়ী ভেবে বসে আছে। সময় ধীরে ধীরে অতিবাহিত হচ্ছিল। দুদিন পর সকাল 11টা বেজেছিল। বিক্রম নিজের কামরায় বসে কিছু কাগজে গভীর মনোযোগ দিয়ে ঝুঁকেছিল। সামনে এক গ্লাস জল রাখা ছিল। তার মুখ গম্ভীর ছিল। যে তক্ষুনি বাইরে থেকে কারো আওয়াজ এলো। এক চাকর দৌড়ে এলো এবং বলল, বাবাজি, সুরেন্দ্র সিংজির বার্তা এসেছে। বিটিয়া নীলমের খুব খারাপ দুর্ঘটনা হয়েছে। তারা তাকে বৈদ্যজির কাছে নিয়ে গেছেন। বৈদ্যজি বলছেন যে আপনার থাকা দরকার, আপনি জলদি পৌঁছান। বিক্রম তক্ষুনি সোজা হয়ে দাঁড়িয়ে গেল। মুখে দুশ্চিন্তার ভাব ফুটিয়ে দ্রুত বলল, এখনই আসছি। চাকর চলে যাওয়ার পর সে নিজেই বিড়বিড় করে বলল, এতটাও বাড়িয়ে বলতে হতো না বৈদ্যজি, ওর বাবার সামনে কিছু বেশিই বলে দিয়েছেন। সুরেন্দ্র সিংহের আতঙ্কিত গলার স্বর মনে করে সে হালকা হেসে নিজেকে আটকানোর চেষ্টা করল, যেন কোনো গোপন জয়ে তৃপ্তি পেয়েছে। আসলে এই দুর্ঘটনা ছিল তারই সাজানো চক্রান্ত। শুধু হালকা একটা ধাক্কা আর অল্প চোট। সে আগেই খবর পেয়েছিল যে নীলম সুরক্ষিত আছে, শুধু হাতে একটা ছোট ক্ষত হয়েছে। কিন্তু উদ্দেশ্য চোট দেওয়া ছিল না, সুযোগ পাওয়া ছিল। আর সেই সুযোগ এখন তার মুঠ হয়েছিল। বিক্রম তক্ষুনি নিজের ওপরের পোশাক পরল আর দ্রুত পায়ে কামরা থেকে বেরিয়ে গেল। ঘোড়ায় বসার সময় সে বাইরে থেকে শান্ত দেখাচ্ছিল, কিন্তু ভেতরে এক অদৃশ্য উত্তেজনার ঢেউ ছিল। তার মুখে বিজয়ের হাসি ফিরে এসেছিল। মনে মনে নিজেকে বলল, এখন দেখি নীলম কতক্ষণ আর মানা করে। আরও একবার তার আমাকে প্রয়োজন পড়ে গিয়েছে, আর এটাই প্রথম পদক্ষেপ তাকে আবার আমার দিকে টেনে আনার। ঘোড়ার খুঁড়ের দ্রুত শব্দের সাথে সে সোজা বৈদ্যজির বাড়ির দিকে রওনা দিল। বৈদ্যজির বাড়ি রাজ্যের মাঝখানে একটি বড় হাভেলিতে ছিল। সাদা দেয়াল, জড়িবুটির সুগন্ধ আর বাতাসে ওষুধের গন্ধ, সব কিছুতেই একটা শীতল নিস্তব্ধতা ছিল। সে দ্রুত পায়ে ভেতরের কামরার দিকে এগিয়ে গেল, যেখানে একটি খাটিয়ার পাশে সুরেন্দ্র সিংহ আর পার্বতী দেবী দাঁড়িয়েছিলেন। পার্বতী দেবীর আঁচল মাথা থেকে অর্ধেক খসে পড়েছিল, মুখ বিবর্ণ আর চোখ ফুলে লাল। চোখের জল থামার নাম নিচ্ছিল না। সুরেন্দ্র সিংহের অবস্থাও আলাদা ছিল না। তার হাত কাঁপছিল। শেষমেশ তার একমাত্র মেয়ের এত ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। বিক্রম তাদের কাছে গেল, কাঁধে হাত রেখে নরম গলায় বলল, কাকা, সব ঠিক আছে তো? আমার নীলম ঠিক আছে তো? সে ইচ্ছা করে নিজের স্বর আবেগপ্রবণ করে তুলল। তাকে দেখতেই সুরেন্দ্র সিংহ তক্ষুনি তাকে জড়িয়ে ধরলেন, যেন ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরল। তিনি বিক্রমকে খুব পছন্দ করতেন। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল বিক্রমই তার মেয়ের স্বামী হোক। কিন্তু না জানি কেন আজ তার মেয়ের এই কথা মাথায় ঢুকছিল না। তিনি তাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদতে থাকলেন। তাকে দেখে তিনি যেন সাহস ফিরে পেলেন, যেন তার নিজের ছেলে ফিরে এসেছে। তার গলা ভারী ছিল, চোখে অসহায়তা ফুটে উঠছিল। না জানি আমার নীলমের কি হয়ে গেল। গরুর গাড়িতে যাচ্ছিল। অন্য মেয়েদের তেমন কিছু হয়নি, কিন্তু নীলম অনেক চোট পেয়েছে। ভেতরে শুইয়ে রাখা হয়েছে, এখনো জ্ঞান ফেরেনি। আমি বুঝতে পারছি না কি করব। আমার হাত পা যেন অবশ হয়ে আসছে। আমার একটাই মেয়ে, যদি তার কিছু হয়ে যায় তবে আমি কিভাবে বেঁচে থাকব? বৈদ্যজি বলছেন যে আমার আদরের মেয়ে গভীর অচৈতন্য অবস্থায় চলে গিয়েছে। কিছু বুঝতে পারছি না। যদি ওর কিছু হয় তবে আমারও শেষ হয়ে যাবে। সে তার কাঁধে হাত রাখল আর দৃঢ় গলায় বলল, কাকা, ঘাবড়াবেন না। নীলম একজন লড়াকু মেয়ে। সে এই অবস্থা থেকে নিশ্চয়ই বেরিয়ে আসবে। আমি কথা দিচ্ছি, যাই হোক না কেন আমরা ওকে বাঁচিয়ে নেব। না জানি কেন স্বামী স্ত্রীর এই দশা দেখে তার মনে অপরাধ বোধ দানা বাঁধতে শুরু করছিল। কিন্তু এই সময় নিজের সম্পর্ক বাঁচানোর জন্য তাকে এই পদক্ষেপ নিতেই হতো, চাই সেটা ভালো লাগুক বা খারাপ। পার্বতী দেবী হাত জোর করে এগিয়ে এলেন। তার চোখের জল থামার নাম নিচ্ছিল না। বেটা, কিছু করো, আমরা নীলামকে কোনো ভালো জায়গায় নিয়ে চলি। আমি সব কিছু করতে রাজি আছি, শুধু আমার বাচ্চাটা ঠিক হয়ে যাক। তিনি মা ছিলেন, এক মুহূর্তের জন্য ধৈর্য ধরতে পারছিলেন না। বিক্রম এক মুহূর্ত চুপ থাকল, তারপর নরম সুরে বলল, কাকি, এই জায়গাটিও খুব ভালো। এখানে আমার জানাশোনা মানুষ আছে। আমি নিজে কথা বলছি, আপনি দুশ্চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি আমার স্ত্রীকে কিছু হতে দেব না। তার গলা হালকা কেঁপে গেল। সে দুজনের দিকে এক নজর তাকাল। ভেতরে ভেতরে তার অপরাধবোধ আরও বেড়ে গেল।
সে জানত যদি তার অগ্নিশর্মা স্ত্রীর কাছে এই সত্যি প্রকাশ পায় যে সে মিথ্যে বলে তার বাবা মাকে এই অবস্থায় এনেছে তবে সে তাকে জানে মেরে ফেলবে। এটা ভাবতেই তার শরীরে কাঁপুনি দিয়ে উঠল। সে দুজনকে বাইরে বসালো আর নিজে তাদের সামনে হাঁটু গেড়ে বসল। আপনার মেয়ে আমার স্ত্রী কাকি, আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব, ওর কিছু হবে না। আর আমি এটাও খুঁজে বের করব যে ওই গরুর গাড়িটির ক্ষতি কোন দুর্ভাগা করেছে যার কারণে নীলম আজ এই অবস্থায়। আমি এক্ষুনি বৈদ্যজির সাথে কথা বলছি, তিনি খুব দক্ষ, যা সম্ভব আমি করব। আপনারা শুধু দোয়া করুন, যদি এখানে চিকিৎসা ঠিকঠাক না হয় তবে আমরা ওকে আরও ভালো জায়গায় নিয়ে যাব। সুরেন্দ্র সিং তার হাত ধরলেন, চোখে কৃতজ্ঞতা ছিল। পার্বতী দেবী দোয়ায় ডুবেছিলেন। সে উঠল, কামরার দরজার দিকে এগিয়ে গেল। তার কদমে দৃঢ়তা ছিল, মনে অস্থিরতা, আর মুখে এক কঠোর অথচ আশাবাদী শান্তি। কিন্তু মন খুব অদ্ভুত লাগছিল। বারবার এটাই মনে হচ্ছিল যে তার এটা করা উচিত হয়নি। দুই মুরব্বী খুব কষ্ট পাচ্ছিলেন, কিন্তু নিজের সম্পর্ক বাঁচানোর জন্য সে বাধ্য ছিল, আর এই মিথ্যে বলা তার বাধ্যবাধকতা হয়ে গিয়েছিল। যেই সে দরজা খুলল, কামরার মৃদু আলো আর জড়িবুটির সুগন্ধ তার নাকে ভেসে এলো। একপাশে নীলাম বেহুশ হয়ে শুয়েছিল, মুখে সাদা কাপড়, হাতে ব্যান্ডেজ। হৃৎস্পন্দন অনুভব করার জন্য বৈদ্যজি তার নাড়িতে হাত রেখেছিলেন। সে এক পলক চোখ বন্ধ করল, তারপর গভীর শ্বাস নিয়ে ভেতরে পা রাখল। যুদ্ধ এখনো বাকি ছিল, আর সে হার মানার মতো পাত্র ছিল না। কামরার মৃদু আলোয় এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়েছিল। দেয়ালের পাশে রাখা বাসনের হালকা টুংটাং শব্দ আর বৈদ্যজির ধীর গলা সেই নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হচ্ছিল। বিক্রম ধীরে ধীরে পা ফেলে কামরায় প্রবেশ করল। তার পায়ের শব্দ মেঝেতে মিশে যাচ্ছিল। কামরার মাঝখানে একপাশে খাটিয়ার ওপর সে শুয়েছিল। ফ্যাকাশে মুখ, বন্ধ চোখ, শ্বাস ধীরে বইছে। দুই বৈদ্য তার পাশে দাঁড়িয়ে কিছু কথা বলছিলেন। বিক্রম ধীরে এগিয়ে গিয়ে খাটিয়ার পাশে দাঁড়িয়ে হাত ভাঁজ করে বুকে রাখল। নজর তার মুখের ওপর স্থির হল। প্রধান বৈদ্য বিক্রমের উপস্থিতি টের পেয়ে মুখ ঘোরালেন। আমি আপনারই অপেক্ষা করছিলাম। আপনার কথা অনুযায়ী আমরা বাইরে ওর বাবা মাকে ভয় পাইয়ে দিয়েছি। আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন। মাথায় সামান্য চোট লেগেছে, কিন্তু আপনার কথা মতো আমরা অচৈতন্য হওয়ার ওষুধ দিয়ে দিয়েছি, যাতে ওর জ্ঞান না ফেরে আর বাইরের লোকেদের মনে হয় যে ও গভীর ঘুমে আছে। বিক্রমের চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। সে খাটিয়ায় শোয়া মেয়েটির দিকে ঝুঁকল। তার বন্ধ চোখগুলোর দিকে তাকালো, যেন তাতে লুকিয়ে থাকা কোনো সত্য পড়তে চাইছে। তারপর ধীর শীতল গলায় বলল, যাতে কোনো আবেগ ছিল না, না ছিল কোনো সহানুভূতি, শুধুমাত্র একটি নির্ধারিত সিদ্ধান্ত। এই মেয়েটি অন্তত 4 দিন পর্যন্ত পুরোপুরি বেহুশ থাকা চাই। জ্ঞান যদি ফেরেও তবে শুধু খাবার সময় হালকা চেতনা থাকবে, বাকি সময় পুরোপুরি অসহায় দেখা যাওয়া চাই। যদি এর জ্ঞান ফিরে আসে তবে আমার জন্য খুব বড় মুশকিল হয়ে যাবে। ও কি আমাদের কথা শুনতে পাচ্ছে না? গলার স্বরে সন্দেহ ছিল, আর সুর আরও নিচু হয়ে গিয়েছিল। বৈদ্যজি মাথা নেড়ে বললেন, না, ও কিছু শুনতে পাচ্ছে না। আমরা পুরো শরীর অবশ করে দিয়েছি। আপনি নিশ্চিন্ত থাকুন, এই অচৈতন্য হবার ওষুধে কোনো ক্ষতি হবে না। বিক্রম মাথা নাড়ল আর বলল, খেয়াল রাখবেন, আমি কোনো অভিযোগ শুনতে চাই না। যদি এই মেয়েটি মাঝে জ্ঞান ফিরে পায় তবে সবকিছু শেষ হয়ে যাবে। যে কোনো মূল্যে একে 4 দিন বেহুশ থাকতে হবে। সেই সময় সে সত্যি নির্মমতার সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। নিজের সম্পর্ক বাঁচানোর জন্য সে যে কোনো পর্যায় পর্যন্ত যেতে রাজি ছিল। বৈদ্য মাথা নিচু করলেন, যেন আদেশ পালন করাই তার ধর্ম। জি, আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন, আমরা সব ব্যবস্থা করে দিয়েছি। সেবকদেরও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। রোগীকে গভীর অচৈতন্য অবস্থায় দেখাতে হবে, তো তেমনই দেখা যাবে। আপনার তরফ থেকে কোনো অভিযোগ আসবে না, এর আমি কথা দিচ্ছি। আপনি আমাদের যে দান দিয়েছেন তার পুরো ফল আপনি পাবেন। বিক্রম গভীর শ্বাস নিল। খাটিয়ার শিয়রে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকে চুপচাপ দেখল, যেন কিছু ভাবছে। তারপর সে পিছিয়ে এলো আর হাত দিয়ে 2 বৈদ্যকে চলে যাওয়ার ইশারা করল। ধন্যবাদ। যদি কোনো সমস্যা হয় তবে সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবেন। জি নিশ্চয়ই, আমরা সতর্ক আছি, বলে 2 বৈদ্য ধীরে ধীরে কামরা থেকে বেরিয়ে গেলেন। এখন বিক্রম একা রয়ে গেল। কামরার নিস্তব্ধতা আবার জেকে বসল। সে নিজের পোশাক ঠিক করল। কামরার আলো তার চোখে লাগছিল, কিন্তু তার মুখে কোনো ভাব ছিল না। সে খাটিয়ার কাছে গিয়ে ঝুঁকল, তার কানের কাছে গিয়ে ধীর গলায় বলল, এখন তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। তোমার এই নীরবতা আমার পক্ষে সাক্ষী দেবে। সে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল।
শরীরে ক্লান্তির ছায়া, শ্বাস এলোমেলো, কপালে ঘামের আর্দ্রতা। বিক্রম তার কাছে ঝুঁকল, আর তার কপালে এক নরম, অত্যন্ত ভালোবাসা মাখা স্পর্শ রাখল, আর চুপচাপ তার মুখ দেখতে থাকল, যেন কেউ নিজের সবচেয়ে দামি জিনিসটি দেখছে। সে বিড়বিড় করে বলল, আমার জান, তুমি কি সহজে মানার পাত্রী? কিন্তু তুমি আমাকে বাধ্য করলে। আমি তোমাকে ভালোবেসে আপন করতে চেয়েছিলাম, সম্মানের সাথে। কিন্তু তোমার জেদ, তোমার নীরবতা আমাকে এসব করতে বাধ্য করছে। সে গভীর শ্বাস নিল, নিজের উপরের পোশাক খুলে পাশে রাখা চেয়ারে রাখল। ধীরে ধীরে নিজের স্পর্শ দিয়ে সে তার মুখ রাঙাতে শুরু করল। সে অচৈতন্য অবস্থায় নড়ে উঠল, কিন্তু তার তাতে কোনো তফাৎ হল না। সে নিজের পুরো ওজন তার উপর দিয়ে ঘাড়কে নিজের কবজায় করে নিয়েছিল। তার হাতগুলো শক্ত করে ধরে সে তার উপর এমনভাবে চেপে বসল যে কয়েক মুহূর্তের জন্য তার নিজের শ্বাসও আটকে গেল। তার ঠোঁট নিজের ঠোঁট দিয়ে ছুঁয়ে এখন তার নজর তার শরীরের ওপর ছিল। তার হাত দ্বিধাহীনভাবে পুরো শরীরে ঘুরে বেড়াচ্ছিল। সে ধীরে ধীরে নিজের সীমা ভুলে যাচ্ছিল। সে খুব আয়েশ করে তার কাপড় সরিয়ে সেখানে নিজের ঠোঁট রাখল। ধীরে করে কামরার প্রদীপের সলতে কমিয়ে দিল, আর মুহূর্তের মধ্যে সে তার সাথে হারিয়ে গেল। সে টেরই পেল না যে সেই অচৈতন্য শরীরটি প্রতিটি অনুভূতি ভেতর পর্যন্ত অনুভব করছিল। সময় যেন থমকে গিয়েছিল, দিন আর রাতের পার্থক্য মুছে গিয়েছিল। সে প্রতি রাতে তার কাছে আসত। সে অচৈতন্য অবস্থায় ঝাপসা চোখে কারো স্পর্শ, কারো শ্বাস, কারো আলিঙ্গন অনুভব করত, কিন্তু বুঝতে পারত না যে সে কে, কেন আছে, আর এসব কেন হচ্ছে। অনেকবার সে চিৎকার করার চেষ্টা করত, কিন্তু অচৈতন্য থাকার কারণে সে নিজের হাত পর্যন্ত তুলতে পারত না। শুধু চুপচাপ খাটিয়ায় শুয়ে থাকত আর সেই স্পর্শ সহ্য করত যা তাকে আগুনের ওপর দিয়ে টেনে নিয়ে যেত। সময় দ্রুত বয়ে যাচ্ছিল। 4 দিন কেটে গিয়েছিল। চতুর্থ দিন সকালে যখন সূর্যের হালকা আলো জানালা দিয়ে ভেতরে এলো, তখন তার চোখের পাতায় নড়াচড়া হল। 4 দিন পর অচৈতন্য হওয়ার প্রভাব কাটছিল। সে নিজেও সচেতন হতে চাইছিল, তাই সে রাতের বদলে সকালেই জ্ঞান ফিরে পেল। চোখ খুলল। সে স্তব্ধ হয়ে গেল। চোখে অবিশ্বাস, শরীরে কম্পন, আর মনে ভয়ের গভীর রেখা ছিল। পুরো অস্তিত্ব তার কাছে শূন্য মনে হচ্ছিল। এই 4 দিনে তার সাথে যা কিছু হয়েছে তা তার আত্মাকে নাড়িয়ে দিয়েছিল। সে যতই অহংকারী হোক না কেন, সে একজন সম্মানীয় বাবার মেয়ে ছিল, আর তার মনে হতে লাগল যে সে নিজে শেষ হয়ে গিয়েছে। লজ্জায় তার প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় হয়েছিল। সে দুনিয়াকে কি মুখ দেখাবে, এই চিন্তাটাই তার দম বন্ধ করে দিচ্ছিল। ঠোঁট কাঁপতে লাগল, চোখ দিয়ে নিঃশব্দে জল পড়তে লাগল, যেন কোনো স্বপ্ন বারবার দেখা হয়েছে আর এখন তা বাস্তবতা হয়ে সামনে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পরেই সে ফুপিয়ে কাঁদতে শুরু করল। সে নিজের পুরো শরীর ব্যথায় নিমজ্জিত অনুভব করছিল, যেন ভেতরের সব বোঝা হঠাৎ করে বাইরে বেরিয়ে এসেছে। কামরার বাইরে বসা তার মা কান্নার আওয়াজ শুনে দরজা খুললেন, আর তক্ষুনি ভেতরে এলেন। নিজের মেয়েকে সজ্ঞানে দেখে এক মুহূর্তের জন্য পার্বতী দেবী কিছু বলতেই পারলেন না। ভগবানের যত ধন্যবাদ জানানো হয় ততই কম ছিল। কিন্তু তাকে এভাবে ডুকরে কাঁদতে দেখে তিনি চিন্তিত হয়ে তার কাছে পৌঁছলেন, আর তার দিকে তাকিয়ে নরম গলায় বললেন, কি হয়েছে বেটা? তিনি তার পাশে বসলেন, হাত ধরলেন, কপালে চুমু খেলেন। তার চোখ দিয়েও জল বেরিয়ে এসেছিল। তিনি সেই সময় নিজের মেয়ের অবস্থা বুঝতে পারছিলেন না। কত প্রার্থনা করেছিলেন, কত মানত করেছিলেন যে তার মেয়ে যেন ঠিক হয়ে যায়, জ্ঞান ফিরে পায়। সে কাঁদতে কাঁদতে হিক্কা তুলছিল। মা, আপনি জলদি বিক্রমের সাথে কথা বলুন। আমার বিদায় করিয়ে দিন। আমি তৈরি। আমি কোনো বিষয়ে আর কোনো সমস্যা করব না। সাদামাটাভাবে অনুষ্ঠান হয়ে যাক। আমার সব মঞ্জুর। তার গলায় সেই যন্ত্রণা ছিল যা আত্মাকে কাঁপিয়ে দেয়। পার্বতী দেবী অবাক হয়ে গেলেন। কি হয়েছে? কেন কাঁদছ? কেউ কিছু বলেছে? আর এই বিক্রমের কথা কোথা থেকে এলো? সব ঠিক আছে বেটা, তুমি কেমন অনুভব করছো? আমি বৈদ্যজিকে ডাকি। তিনি তার কথাকে গুরুত্ব না দিয়ে শুধু নিজের মেয়ের চিন্তা করলেন। সে হিক্কার মাঝে বলল, মা, আমি বদনাম হয়ে যাব। কেউ যাই ভাবুক, কিন্তু আপনি শুধু আমার বিদায় করিয়ে দিন, এই সপ্তাহেই। নয়তো কিছু হয়ে গেলে আমি নিজেকে শেষ করে ফেলব। পার্বতী দেবী তার চোখের জল মুছিয়ে দিলেন, কিন্তু মুখে দুশ্চিন্তার ছাপ পরিষ্কার ছিল। কিন্তু হয়েছে কি? তুমি তো বলতে যে তুমি এখনও তৈরি নও, তোমার ওই ছেলেটিকে পছন্দ না, তুমি এই সম্পর্ক শেষ করতে চাও। তিনি পুরোপুরি ঘাবড়ে গিয়েছিলেন। মেয়ের হঠাৎ এমন জেদ শুনে তিনি গভীর ধাক্কা খেয়েছিলেন। কিন্তু সেই মেয়েটি নিজেকে সামলে নিয়ে পুরোপুরি ঠান্ডা মাথায় বলল, আমি একদম ঠিক আছি, সবকিছু ঠিক আছে, শুধু আর অপেক্ষা করা যাবে না।
আমার কিছু চাই না। আমি বিয়ে করতে চাই, নিজের ঘর সাজাতে চাই। আপনি তক্ষুনি তোড়জোড় শুরু করুন। আমি একদম ঠিক আছি, আমার কিছু হয়নি। পার্বতী দেবী অবাক হয়ে তাকে দেখতে থাকলেন। তিনি বুঝতেই পারলেন না যে এটা সেই মেয়ে যে 4 দিন বেহুশ ছিল আর এখন হঠাৎ এত বড় কথা বলছে। সে তো এখনও পুরোপুরি সুস্থও হয়নি। কামরায় নিস্তব্ধতা ছেয়ে গেল, শুধু তার কান্নার শব্দ শোনা যাচ্ছিল। পার্বতী দেবী তার মুখের দিকে তাকিয়ে থাকলেন, যেন কিছু বোঝার চেষ্টা করছেন, কিন্তু কিছু না বলে শুধু তার চুলে হাত বুলিয়ে দিতে থাকলেন। সময় ধীরে ধীরে কাটতে লাগল, আর হঠাৎ নেওয়া এই সিদ্ধান্ত সবাইকে চমকে দিল। কেউ ভাবেনি যে সে এত সহজে মেনে নেবে আর বিক্রমের সাথে বিদায়ের জন্য প্রস্তুত হয়ে যাবে। বিদায়ের আগে বিক্রমও সরাসরি তাকে জিজ্ঞেস করেছিল, এটা কি তোমার নিজের সিদ্ধান্ত? আর সে কোনো দ্বিধা ছাড়াই বলেছিল, হ্যাঁ, এটা আমার নিজের সিদ্ধান্ত, আমি বিদায়ের জন্য তৈরি। বিক্রম জানত যে এই রাজি হওয়াটা এত তাড়াহুড়োয় কেন দেওয়া হয়েছে, কিন্তু সে বিশ্বাস করতে পারছিল না যে সে সত্যিই এত দ্রুত মেনে নেবে। তার মনে হয়েছিল জ্ঞান ফেরার পর সে বাড়ির লোকেদের সামনে কেঁদে কেঁদে অভিযোগ করবে, কিন্তু সে এক লাজুক মেয়ে প্রমাণিত হল, যে সম্মানের খাতিরে একটা শব্দও উচ্চারণ করল না, শুধু চুপচাপ নজর নিচু করে বসে থাকল। বিয়ের রীতিনীতি অত্যন্ত সাদামাটাভাবে হল, না কোনো ভিড়, না কোনো জাঁকজমক, না কোনো বিশেষ আচার। শুধু কিছু মন্ত্র পড়া হলো আর তাকে বিক্রমের সাথে বিদায় করে দেওয়া হলো। অন্যদিকে বিক্রমও বলে দিয়েছিল যে কোনো ধরনের আচার অনুষ্ঠানের দরকার নেই, তার শরীর ঠিক নেই, সে বিশ্রাম নিতে চায়। তার কথাকে গুরুত্ব দেওয়া হলো আর তাকে সোজা কামরায় নিয়ে যাওয়া হলো। সে পালঙ্কর একপাশে বসে নিজের আঙুল মটকাল, কোনো এক অব্যক্ত ভয়ে ডুবেছিল। ভেতরের যন্ত্রণা আর গত 4 দিন কোনো এক ভয়ঙ্কর গল্পের মতো মনে ঘুরছিল। বিয়ে কিভাবে হলো তা সে ভুলে গিয়েছিল। মনে ছিল শুধু এটাই যে তার সম্মান ধুলোয় মিশে গিয়েছে, কেউ তার জীবন তছনছ করে দিয়েছে। তার শ্বাস বারবার দ্রুত হচ্ছিল, চোখ দরজার ওপর স্থির ছিল, প্রতিটি শব্দে বুক কেঁপে উঠত। শুধু একটি ভয়ই তাড়া করছিল, যদি বিক্রম সত্যিটা জেনে যায় তবে সে তার সাথে কেমন ব্যবহার করবে? সে কি তাকে ছেড়ে দেবে? আর তারপর যখন সত্যিটা সবার সামনে আসবে তখন সবাই তার দিকে আঙুল তুলবে, কেউ তাকে বিয়ে করবে না, তার চরিত্র নিয়ে কথা হবে। এই ভাবনাগুলোই তাকে অস্থির করে তুলছিল। সময় যেন থমকে গিয়েছিল, কয়েক মুহূর্ত কেটেছিল। যেই দরজা খুলল আর বিক্রম ভেতরে এলো, মুখে সেই হালকা হাসি যা সে প্রায়ই দেখাত। সে দরজা বন্ধ করল আর ধীরে ধীরে পা বাড়িয়ে তার দিকে এলো। কামরায় গভীর নিস্তব্ধতা ছেয়েছিল, শুধু হৃদস্পন্দনের শব্দ অনুভব করা যাচ্ছিল, যা এই উত্তেজনায় আরও দ্রুত হয়ে গিয়েছিল। তার উপস্থিতিতে নীলমের পুরো অস্তিত্ব ভয়ে সেটিয়ে গেল, তার হাত পা কাঁপতে শুরু করল। বিক্রম তার কাছে এসে পালঙ্কের অন্য পাশে বসল। সে কিছু বলতে যাবে তার আগেই নীলম কম্পিত কণ্ঠে বলল, তোমাকে কিছু বলতে হবে, আমি মিথ্যে দিয়ে এই সম্পর্কের শুরু করতে চাই না। বিক্রম মন দিয়ে তার দিকে তাকাল, তার মুখে ভয় আর সত্য একসাথে কাঁপছিল। সেই মুহূর্তে তার নিজের স্ত্রীর ওপর খুব মায়া হল। কত সরল ছিল সে। কিছুক্ষণ চুপ থেকে সে নরমভাবে তার হাত ধরল আর তাকে নিজের কাছে টেনে নিল। সে যেন এক ঝটকায় তার কবজায় চলে এলো। এই সুকুমার মেয়েটি এই শক্তপোক্ত মানুষটির সামনে কিভাবে লড়ত? বিক্রম তার কানের কাছে এসে ধীর গলায় বলল, আমি সব জানি আমার জান, ভয় পাওয়ার দরকার নেই। আমাদের প্রথম রাত তো আগেই হয়ে গিয়েছে। বৈদ্যজির বাড়িতে ওটা আমিই ছিলাম, যার ভালোবাসা তুমি অনুভব করেছিলে। বিক্রম কখনোই সত্য জানাতে চায়নি, সে তাকে সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল, কিন্তু আজ তার মুখে থাকা ভয়ে তাকে সত্যি বলতে বাধ্য করল। ও তার ভালোবাসা ছিল, আর সে নিজের ভালোবাসাকে কোনোভাবেই কষ্ট দিতে চাইত না। ওদিকে নীলমের চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। সে এক লহমায় তার দিকে ঘুরল, চোখে জল ভরে এলো, আর মন কোনো এক অজানা নিস্তব্ধতায় ডুবে গেল। বিক্রম তার কপাল দেখে বলল, আমি জানি তুমি খুব রেগে আছো, কিন্তু তুমিই আমাকে বাধ্য করেছিলে। তোমাকে ছাড়া বাঁচা আমার ক্ষমতার বাইরে ছিল। আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ছাড়া এক মুহূর্তের কথাও ভাবতে পারি না। একবার, শুধু একবার আমার কথা মন থেকে ভেবে দেখো। আমি জানি আমার প্রতিটি উপায় ভুল ছিল, কিন্তু তোমার ক্ষেত্রে আমি সবসময় পাগল হয়ে যাই। এতটা বলে বিক্রম তার গালে হালকা একটি চুম্বন করল। নীলম এক মুহূর্তের জন্য যেন শান্ত হয়ে গেল, তারপর নিজেকে সরিয়ে নিয়ে কিছুটা দূরত্বে বসল। চোখে চোখ রেখে ধীর গলায় বলল, আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমার সাথে এমনটা করতে পারো। মনে কিছুটা স্বস্তি ছিল যে এখন কাছে আসা মানুষটি তার স্বামী, কিন্তু যন্ত্রণা তার চোখে উপচে পড়ল। বিক্রম গভীর শ্বাস নিল আর হেসে বলল, এখন তো সব হয়ে গেল, এখন কিসের দ্বিধা? ছাড়ো এই দূরত্ব, এই অহংকার। আমি তোমাকে খুব ভালোবাসি, আর শুধু তোমার ওপর অধিকার রাখি।
এটা বলতেই সে আবার তাকে নিজের কাছে টেনে নিল, আর যতক্ষণ সে বাধা দিত তার আগেই সে তার ঠোঁটে চুম্বন করল। সে পিছিয়ে যেতে চেয়েছিল, কিন্তু বিক্রম তাকে নিজের আলিঙ্গনে নিতেই থাকল। তার হাত নীলমের শরীরের ওপর ঘুরতে লাগল, আর সে নিজেকে আটকাতে পারল না। সে নিজেকে তার হাতে সঁপে দিল। কামরায় আবার নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু এখন এই নিস্তব্ধতা ভয়ের ছিল না, বরং এক নতুন সফরের শুরু ছিল। সেই মুহূর্ত যাতে সত্যও ছিল, আবেগও, আর এক নমনীয়তা যা শব্দ দিয়ে নয়, মনের গভীর থেকে অনুভব করা যায়। সারা রাত বিক্রম তার উপর রাজত্ব করল, এক মুহূর্তের জন্যেও তাকে আলাদা হতে দিল না। অনেকবার নীলম তাকে সরিয়ে দিতে চাইল, কিন্তু সে তার কাজ থেকে বিরত হল না। পরদিন সকালে সূর্য পুরো আলো নিয়ে উদিত হল। জানালার পর্দা চুইয়ে হালকা আলো কামরায় ঢুকছিল। দেয়ালের ঘড়িতে সকাল 5টা বাজছিল। কামরায় নিস্তব্ধতা ছিল, যা হঠাৎ কারো ফুঁপিয়ে কান্নার শব্দে ভেঙে গেল। বিক্রমের ঘুম ভাঙল। চোখ কচলাতে কচলাতে সে পাশ ফিরল, আর পালঙ্কে তার পাশে বসে থাকা নীলমকে দেখে চমকে উঠল। সে নিজের 2 হাত দিয়ে হাঁটু জড়িয়ে মাথা নিচু করে ফুঁপিয়ে কাঁদছিল। তার কম্পিত অস্তিত্ব দেখে বিক্রমের শ্বাস থমকে গেল। সে ধীরে তার কাছে এলো, ভালোবাসায় তার হাত ধরতে চাইল, কিন্তু নীলম ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিল। চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু মুখ রাগে লাল ছিল। সে কম্পিত কণ্ঠে বলল, আমাকে আমার বাবা মায়ের বাড়ি ছেড়ে দাও। তুমি আমার আত্মাকে আঘাত করেছ, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। তুমি আমার সম্মান লুণ্ঠন করেছ। বিক্রম, সারা রাত তুমি আমাকে অনুভব করেছ, অথচ আমি অনেকবার তোমাকে রুখেছিলাম। তুমি জালেম। বন্ধুত্বের দোহাই দিয়ে তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়েছ। প্রথমে সেই জোরপূর্বক বিয়ে, আর তারপর বৈদ্যজির বাড়িতে তুমি সবকিছু বরবাদ করে দিলে। আমার সম্মান, আমার শ্রদ্ধা, আমার ভরসা, সব কিছু। বিক্রম কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার চড়া গলার সামনে চুপ থাকাই শ্রেয় মনে করল। বিক্রম অস্থির হয়ে দুহাত দিয়ে মাথা চেপে ধরল, আর তারপর উঠে নীলমের সামনে বসল। তুমি আমাকে বাধ্য করেছিলে নীলম, আমি তোমাকে ভালোবাসতাম, কখনো তোমার ক্ষতি করার কথা ভাবিওনি। কিন্তু তুমি আমার ভালোবাসাকে একটা খেলা ভেবেছিলে, সব সময় আমার অনুভূতি আর আমার ভালোবাসার মজা উড়িয়েছিলে। নীলমের মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। ভালোবাসা? সে তিক্তভাবে হাসল। একে ভালোবাসা বলো? লজ্জা লাগে না? ঘৃণা করি তোমাকে বিক্রম। তোমাদের মতো পুরুষেরা শুধু ব্যবহার করতে জানে। তুমি আমার ভরসা ভেঙেছ, আমার আত্মমর্যাদাকে পিষে দিয়েছ। আমি কখনো ক্ষমা করব না তোমাকে। সে দ্রুত বলল, তুমি ভুল বুঝছ। কিন্তু নীলমের সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। মুহূর্তের মধ্যে সে উঠল আর জোরালো এক চড় তার মুখে বসিয়ে দিল। কামরায় চড়ের শব্দ ছড়িয়ে পড়ল। বিক্রম স্তব্ধ হয়ে গেল, আর নীলমের চোখে ছিল রাগ আর এক অদ্ভুত শূন্যতা। যাও তুমি আর তোমার এই মিথ্যে ভালোবাসা। ঘৃণা করি আমি তোমাদের মতো পুরুষদের। সে কাঁদতে কাঁদতে দরজার দিকে এগিয়ে গেল আর বাইরে বেরিয়ে গেল। কামরায় এখন শুধু বিক্রমের শ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। সে ওখানেই পালঙ্কে বসে রইল, পাথরের মতো স্থবির, কিছু বুঝে উঠতে পারছিল না। ভালোবাসা, সম্মান, সম্পর্ক সবকিছু সেই এক মুহূর্তে চুরমার হয়ে গিয়েছিল। 1.5 সপ্তাহ পর সময় ধীরে ধীরে কাটছিল। বসার ঘরে নিস্তব্ধতা ছেয়েছিল। সন্ধ্যার ছায়া দেয়ালে ছড়িয়ে পড়েছিল। বিক্রম চুপচাপ গদির ওপর বসে হাতে তালাকের কাগজ ধরেছিল। চোখের নিচে হালকা কালো দাগ, আর অস্থিরভাবে কাগজের কোণগুলো স্পর্শ করছিল। তখনই দরজা খুলল। সে ভেতরে এলো, সাদা সাদা পোশাকে ক্লান্ত মতো, চোখে বিষণ্ণতা। সেই ঘটনার পর দুজনের এটাই ছিল প্রথম দেখা। বিক্রম তক্ষুনি দাঁড়িয়ে গেল, নজর নিচু করে কাগজটি তার দিকে বাড়িয়ে দিল। এতে দস্তখত করে দাও, তারপর আমিও করে দেব। যখন তুমি আমাকে নিজের স্বামী মানোই না, তখন এই সম্পর্ক টেনে নিয়ে যাওয়ার কী লাভ? এখন সে ক্লান্ত হয়ে গিয়েছিল। লড়তে লড়তে ভালোবাসা এখন তার কাছে শাস্তি মনে হচ্ছিল। কিছুক্ষণ নিস্তব্ধতা থাকল। তারপর নীলম তার চোখে চোখ রেখে বলল, এটাই ছিল তোমার মহব্বত? একটা চড়ের পর সবকিছু শেষ? বিক্রম চমকে উঠল, যেন এই শব্দগুলো তার বুক চিরে দিয়েছে। সে কিছু বলতে যাবে তার আগেই সে আবার বলল, তুমি আমার উপর জবরদস্তি করেছ, আমার সিদ্ধান্ত কেড়ে নিয়েছ, আমার নীরবতাকে আমার দুর্বলতা ভেবেছ। সব কিছু সহ্য করেছি আমি, কিন্তু একটা চর তোমাকে এত লেগেছে যে তালাক নিয়ে এলে। বিক্রমের গলা ভারী হয়ে গেল। এসব তোমার জন্যই করেছি, কারণ তুমি এই সম্পর্ক চাইতেই না। যদি তুমি প্রতিদিন একটা করে চর মারো, তবুও আমি অভিযোগ করব না, কিন্তু তুমি চাইতেই না যে আমি তোমার জীবনের অংশ হই। হঠাৎ সে আরও কাছে এলো আর জোরে আরও একটি চড় মারল। বিক্রম থমকে গেল। এখন আমি শান্তি পেলাম, সে ধীর গলায় বলল। এখন আমি তোমাকে মাফ করছি,
সেই প্রতিটি ভুলের জন্য যা তুমি ভালোবাসা আবেগ বা নিজের অহংকারে করেছিলে। বিক্রমের মুখে হালকা হাসি ফুটে উঠল। সে প্রথম পুরুষ ছিল যে স্ত্রীর কাছে চড় খেয়েও হাসছিল। সে হেসে বলল, যদি আগেই চড় মেরে দিতে তবেই নাটক হতো না। বৈদ্যজির ওখানে কত টাকা খরচ করেছি আমি। বৈদ্যরা তো পকেটই খালি করে দিয়েছিল। সে প্রাণ খুলে হাসল। প্রথমবার তোমাদের মতো পুরুষদের সাথে এটাই হওয়া উচিত ছিল। বাবা সব বলে দিয়েছেন। তিনি তোমাকে খুব পছন্দ করেন, আর বিয়ের দিন তিনিই বলেছিলেন যে কোনোভাবে আমাকে রাজি করিয়ে নিতে। হ্যাঁ, তলোয়ারের ডগায় বিয়ের ভাবনাটাও তারই ছিল, কিন্তু তুমি বন্ধুত্বের পর্যন্ত মর্যাদা রাখলে না। তার কথায় বিক্রম লজ্জিত হয়ে নজর নিচু করে নিল। দয়া করে মাফ করে দাও। ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। যখন তুমি পরিষ্কার মানা করেছিলে তখন আমার মনে হয়েছিল এটাই একমাত্র পথ বেঁচে আছে। সে এগিয়ে গেল, তার সামনে থামল আর বলল, সত্যি, ভালোবাসায় মানুষ পাগল হয়ে যায়। কিন্তু এখন শিখে নিয়েছ তো? এখন যদি আবার ভালোবাসা হয় তবে একটু জ্ঞান রেখে করো। বিক্রম দুষ্টুমি করে বলল, যদি আবার ভালোবাসা হয় মানে? সে হাসল। এখন চড় মেরেছি মানে ভালোবাসা এখনও আছে, কিন্তু এখন এক শর্ত আছে। বন্ধুত্ব থাকবে সম্মানের সাথে, বুদ্ধির সাথে আর সমমর্যাদার সাথে। বিক্রম মাথা নাড়ল, হাসতে হাসতে বলল, তোমার চেয়ে ভালো শেখানোর মতো আর কেউ হতে পারে না। তারা দুজনে একসাথে বসে পড়ল। বিক্রম তালাকের কাগজ ছিঁড়ে ফেলল। ছোট ছোট টুকরো হয়ে মেঝেতে পড়ে গেল। দুজনে একে অপরের দিকে তাকিয়ে হাসল, চোখে জল কিন্তু মনে প্রশান্তি। এখন এই সম্পর্ক কোনো জবরদস্তি, ভুল বা জেদের ছিল না, বরং বোঝাপড়া, সত্য আর ভালোবাসার ছিল। এই গল্পের সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্ত কোনটি লাগল কমেন্টে জানান। একটি চড়ই কি যথেষ্ট ছিল সব ভুল ক্ষমা করার জন্য, নাকি নীলমকে আরও শাস্তি দেওয়া উচিত ছিল? আসল জীবনে যদি এমন কিছু ঘটে যায় তবে মেয়েটির কি করা উচিত? ক্ষমা করা উচিত নাকি বাড়ি ছেড়ে চলে যাওয়া? এই ভিডিওটি দেখে আপনার মনে কি অনুভূতি জাগল? নিজের ভাবনা কমেন্টে নিশ্চয়ই লিখবেন। সামনের গল্প আপনারা কেমন ধরনের দেখতে পছন্দ করবেন নিজের বিষয় কমেন্টে লিখুন। পরবর্তী ভিডিও জলদি আসছে। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে লাইক করুন, আর এমন সব গল্প শোনার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন।